প্রাইমারিলি যদি আমরা এই জিনিসটাকে কনসিডার করি, ইট ওয়াজ নেভার ইন্টেন্ডেড টু বি আ রেভলিউশন, বিকজ এটা হওয়ারই কথা না, এই মুভমেন্টটাই হওয়ার কথা না। নন পার্টিজান কেউ একজন স্টুডেন্টকে শেখ হাসিনার পুলিশ গুলি করছে, এইটা আসলে হয় না। তখন এটা আসলে একটা মুভমেন্ট থেকে একটা রেভলিউশনে রূপ নেওয়া শুরু করছে। এবং কি এটাই রাইট টাইম, এবং কি আমার এই জিনিসের জন্য আমি মনে হয় সারা জীবন অনুতপ্ত থাকবো যে ওই টাইমে আমি সরাসরি ইনভলভ হতে পারি নাই। প্রাইভেট পাবলিকের ডাইনামিক্সটা ইটস নো লঙ্গার যে পাবলিক লিডস দ্য স্টুডেন্ট কমিউনিটি অফ বাংলাদেশ। প্রাইভেট ইজ এ ভেরি ইনফ্লুয়েন্সিয়াল ফ্যাক্টর। যখন আমাদের 23-এ ইলেকশন হয়েছে এবং ওই সময় হচ্ছে বেশ কিছু কার্টুনিস্ট যারা হচ্ছে টক এগেইনস্ট দি গভর্নমেন্ট, ওদেরকে নিয়ে যে জেলে পিটায় মেরে ফেলছে একজন, তারা এটাকে মাস্ক করার ট্রাই করছিল, বাট এই পরিমাণ ভায়োলেন্সটা আসলে মানে নিজ দেশের পিপলের উপর সরাসরি হচ্ছে কি নিজ দেশের পুলিশ হচ্ছে গিয়ে গুলি চালাচ্ছে। এটা তো অ্যাকচুয়ালি মোরালি আওয়ামী লীগকে সাপোর্ট করলেও মোরালি এই অ্যাকশনটাকে অ্যাকচুয়ালি সাপোর্ট করা যায়। রেমিটেন্স ফ্লোটা আমরা দেখছি ড্রাস্টিক্যালি কমে গেছে, বিকজ মানে হুইচ ইন্ডিকেটস যে সারা পৃথিবী জুড়ে যত বাংলাদেশি ছিল দে ওয়ার কনসার্ন। মূল কথাটা হচ্ছে আমার দেশে যাই হোক না কেন, আমার দেশটি হতে হবে মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ দ্বারা নিয়ন্ত্রিত শাসন। এটি হচ্ছে, এর বাইরে কোনো কথা যাদের বয়স আপনার 15 থেকে 35-এর মধ্যে, সো 52, 71, 90, 2024 যদি দেখেন তো আসলে সব তো করতেছে 15 থেকে 35, মানে হচ্ছে পরবর্তী জেনারেশন করতেছে। সো হোপফুলি দিস গভর্নমেন্ট উইল নট ফেল, বাট যদি ফেল করে ইটস এ কন্টিনিউয়াস প্রসেস, কারণ ইয়াং পিপল কখনই অপ্রেস থাকতে চায় না। সম্মানিত শ্রোতামণ্ডলী, ইম্যাজিন দেয়ার ইজ নো কোটা প্রজেক্টের আওতায় নির্মিত 8টি অধ্যায়ের অডিও ওয়ার্ক সিরিজে আপনাদের আমন্ত্রণ জানাই। 2024 সালের জুলাই আগস্ট মাসে ফ্যাসিস্ট গভর্নমেন্টের বিরুদ্ধে ঘটে যাওয়া গণ অভ্যুত্থানকে কেন্দ্র করে বাংলাদেশি কেনেডিয়ানদের পার্সপেক্টিভগুলো নিয়ে সাজানো হয়েছে এই অডিও ওয়ার্ক সিরিজটি। এই গণ অভ্যুত্থান শুধু বাংলাদেশের ইতিহাসে নয়, বরং পৃথিবীর ইতিহাসে ফ্যাসিস্ট রেজিমের বিরুদ্ধে সাধারণ জনতার রুখে দাঁড়ানোর একটি অত্যন্ত দৃষ্টান্তমূলক অধ্যায় রচনা করেছে। জুলাই আগস্টের সেই দিনগুলিতে আমরা যারা মাতৃভূমি থেকে অনেক দূরে পাড়ি জমিয়েছি, তারা কিভাবে সময়গুলো পার করেছি। অনেকেই সে সময় দেশেও গিয়েছিলেন হয়তো কিছুদিনের ছুটি কাটাতে, তারাই বা কী অভিজ্ঞতা নিয়ে ফিরেছেন। আমাদের মা, বাবা, ভাই, বোন, আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধব কেমন ছিলেন, আর সব কিছুর ঊর্ধ্বে দেশের পরিস্থিতি আমাদের ডায়াসপোরিক কমিউনিটিকে কিভাবে ইমোশনালি, সাইকোলজিক্যালি এবং কালেকটিভলি ভাবিয়েছে। এইসব ব্যাপারগুলো নিয়ে কথা বলেছি বেশ কিছু বাংলাদেশি কেনেডিয়ানদের সাথে, যারা উচ্চশিক্ষা, শিল্প, সাহিত্য এবং সংবাদ মাধ্যমে জড়িত আছেন। তাদের কথোপকথন দিয়ে সাজানো হয়েছে অডিও ওয়াকের 3য় অধ্যায়টি, যার নাম দেয়া হয়েছে 1 জুলাই থেকে 36 জুলাই 2024, কেমন ছিলাম আমি, আমরা। অডিও ওয়াক সিরিজের প্রতিটি অধ্যায়ের জন্য রয়েছে একটি ইউনিক কিউআর কোড, যেটি আপনাকে স্ক্যান করতে হবে কথোপকথনগুলো শুনবার জন্য। আপনি সিরিজটি ধারাবাহিকভাবে শুনতে পারেন 1 থেকে 8 পর্যন্ত, তবে ধারাবাহিকতা না মানলেও বিষয়বস্তু বুঝতে যাতে সমস্যা না হয় সেভাবেই অডিও ওয়ার্কগুলো সাজানো। ইম্যাজিন দেয়ার ইজ নো কোটা টিম বিশ্বাস করে আমাদের অধিকার আদায়ের একটি বড় মঞ্চ হলো পাবলিক স্পেস। আমরা সেটি দেখেছিও 2024-এর জুলাই আগস্টে। বাংলাদেশের মতো টরন্টোর বাংলা টাউনের রাস্তাঘাট, অলিগলি, রাস্তার মোড়, দোকানের সামন পরিণত হয়েছিল অনেকগুলো প্রতিবাদী মঞ্চে। এই কারণেই এই অডিও ওয়ার্কগুলো পাবলিক স্পেসে ইনস্টল করা। ড্যানফোর্থের রাস্তায় হাঁটতে হাঁটতে শুনুন এই অডিও ওয়ার্কগুলো, পরিবার পরিজনকে নিয়ে এসে শুনুন, বন্ধু বান্ধবের সাথে শুনুন ডেন্টোনিয়া পার্কে চা চানাচুরের আড্ডায়। কিছু কথা ভালো লাগবে, কিছু ভালো লাগবে না, কিন্তু সেই আলোচনা সমালোচনা থেকেই হয়তো সূচনা হবে বাংলাদেশে এমন একটি পাবলিক স্পেস তৈরির স্বপ্ন বুনন, যেখানে নট জেনোসাইড বাট দ্য ডেমোক্রেসি উইল রুল। অধ্যায় 3, 1 জুলাই থেকে 36 জুলাই 2024,
কেমন ছিলাম আমরা। ওই সময় আমি ওই যেটা বললাম, তখনও মানুষজন ওইরকম রাস্তায় নামে নাই। স্টুডেন্টদের যখন করলো এবং এটা দেখে তখন বাইরে বের হওয়া খুব মুশকিল, অফিস টফিস বন্ধ করে দিছি আমরা। এটা 16-17 তারিখের দিকে বলতেছি, নিজের বাসা থেকে কাজ করার কারণ রাস্তাঘাটে অনেক ধরনের জিনিস চলতেছে। 2-1 আমরা শুধু বের হই। তো আমি ওই দিন বাসায় ছিলাম, বাসায় থেকে এই যে ফেসবুক দেখতে দেখতে দেখলাম যে মানে আর স্থির থাকতে পারছিলাম, পুরো বাংলাদেশে হলো একটা অস্থির পরিস্থিতি তৈরি হয়েছে। আমি দুপুর 2টায় হুট করে আমার মনে হলো যে না, আমার পক্ষে আর বাসায় থাকা সম্ভব না, ইটস ইম্পসিবল। আমি দুপুর 2টায় আমি একটা ফেসবুকে লিখলাম যে আমি 4টার সময় এই স্টুডেন্টদের পাশে যেয়ে আমি দাঁড়াচ্ছি শাহবাগে, আপনারা যদি কেউ পারেন কেউ আসেন, না আসলে নাই। ততদিন হলো মোবাইল ইন্টারনেট বন্ধ করেছে, শুধু ওয়াইফাই ইন্টারনেট আছে, মানে বাসায় ইন্টারনেটটা আছে। সো কেউ চাইলে আসেন। তার আগের রাতে হইলো ছাত্রলীগকে স্টুডেন্টরা হল থেকে বের করেছে। সো সাদ্দাম সভাপতি এরা খুবই ক্ষিপ্ত, এরা হলো শাহবাগে জড়ো হয়েছে অ্যান্ড মানে তারা লোক পাচ্ছে না মারার। আমরা তার ভিতর যে হাজির হয়েছে, আমরা না স্টিল আমি আসতেছি দাঁড়াও। তো আমি যেটা বুঝলাম যে আমার সাথে আর প্ল্যাকার্ডগুলো রাখা যাবে না, যদি আমাকে চেক করে প্ল্যাকার্ডগুলো পায় তাদের এগেনস্টে, দেন ওখানেই আমাকে শেষ করে দিত। আমি প্ল্যাকার্ডটা আরেকজনকে দিলাম, বললাম যে তুমি পিছনে থাকো, কাটাবন এবং শাহবাগের মাঝখানে তুমি দাঁড়াতো, তোমার ফোন দিলে বা তোমাকে নিয়ে আসবে, তুমি ওখানে থাকো, আর আমরা বাকিরা দেখি পরিস্থিতি। গেলাম, 10-15 জন হয়েছি তখন। এই বলতে বলতে আমাদের সাথে একটা মেয়ে ছিল, ওকে টান দিয়ে ভিতরে নিয়ে গেছে, নিয়ে স্ট্রেট ওখানেই পিটানো শুরু করছে, ঠিক আছে। তা আমার সাথে একজন ছিল, ওই মেয়েটা ছিল বুয়েটের। আমার একজন পরিচিত ছিল যে হলো আগের বুয়েটের এক্স সাধারণ সম্পাদক ছাত্রলীগের। আমি বললাম যে ও আমার মেয়ে, ওকে বাইক করে নিয়ে আসো। ও যেটা করলো যে আমার পক্ষে, সে বললো যে আমার বাইক করে সম্পূর্ণ দাঁড়ান, কী করা যায়, তখন আমার পিটাইতেছে। ও যেটা বুদ্ধি করলো, সে বলে যে এই পুলিশে উঠাই দিই, পুলিশের হাতে দিই। সে পুলিশের হাতে দিল, দেন আমরা পুলিশের কাছ থেকে নিয়ে আসলাম। আইনে দেখি যে ওর অবস্থা খুব খারাপ, ওই মোবাইল টোবাইল সব রেখে দিচ্ছে, এবং ও শুকনা একটা মেয়ে, একদম ভয়ঙ্কর অবস্থা হয়ে গেছে। দেখতে দেখতে আশেপাশের এই যে পথচারীরা যারা একটু দেখতেছিল, ওদেরকে পিটানো শুরু করছে তারা। আমরা দেখলাম যে এখানে আসলে থাকা সম্ভব না। দেন আমরা এবং হাতে রডগুলো হলো আপনার জাদুঘরের সামনে যেই ব্যারিকেডগুলো আছে, ওগুলো যে রডগুলো ছিল তারা ভাঙতেছে। ইট নিয়ে হলো আপনার উঠতেছে হলো ওভারব্রিজ টাইপ, ওই পিজি হাসপাতালের সামনে একটা ওভারব্রিজ আছে, উঠতেছে, মানুষের সামনে মারতেছে। দিস ইজ ভেরি রিস্কি। আমি পুরো জিনিসটাকে মুভ করে নিয়ে গেলাম হলো কাটাবনে। এর ভিতরে পিটাপিটি চলতে আছে, অযথাই কিছু ছেলেপেলের মানে জাস্ট পিটাইলো, কোনো কারণ নাই। তা আমার প্রস্তুতি ছিল এরকম যে পাশে হলো ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতাল, সেটা হলো আমার পরিচিত একজন ডাক্তার আছে। তা আমি আমার সবগুলো বলছি, কোনো কারণে যদি আমি অসুস্থ, তোমরা অসুস্থ হও, মানে এই মেন্টালিটি নিয়ে গেছি। জাস্ট ওখানে যেয়ে আমি হাসপাতালে ডাক্তারকে বলে রাখছি যে আমরা এখানে আছি, কোনো কারণে গেলে আমাদেরকে অ্যাটেন্ড করে। পুরো বাংলাদেশের পরিস্থিতি আসলে তখন তাই ছিল। কারণ আচ্ছা, আসার পরিস্থিতি মানে এক্সপিরিয়েন্সটা বলতেছি, আসার সময় হলো রাস্তায় টিয়ার গ্যাস, টায়ার জ্বলতেছে, নানান কিছু হচ্ছে। আমি একটা নিলাম, একটা ওড়না টাইপের নিয়ে ভিজায় ওড়নাটা নিছি, বিকজ অফ টিয়ার গ্যাসে হলো আপনার চোখ যাতে জ্বলে, একদম বাসা থেকে ভিজায় নিয়ে আমি বের হয়েছি, যাতে চোখ টোক জ্বললে এটা দিয়ে, এটা আমাকে অনেকখানি বাঁচাইছে। ওইটা ধরেন আমাকে একটা ব্যাপক ট্রমা দিয়েছে। আমি আমার সামনে আমার সাথের কেউ একজন কখনো কোনো দিন মাইর খাই নাই, আমি অনেক ধরনের আন্দোলনে ছিলাম। এসে আমরা এখানে যখন দাঁড়াইলাম, কি বলে কাটাবনে, ওটা ধরেন 200-300 লোক জড়ো হয়ে গেলো। আমরা করলাম, পুলিশ চলে আসলো, গোয়েন্দা সংস্থার লোকজন আসলো, তারা ভিডিও টিডিও করে নিয়ে যাচ্ছে। দেন সন্ধ্যার দিকে আমরা চলে গেলাম হলো দিকে, কি বলে এটাকে, সায়েন্স ল্যাবে। ওইটা পুরোটাই ছাত্রদের দখলে ছিল। ওখানে একটা রণক্ষেত্র, আগুন টাগুন জ্বালায়, একদম অবস্থা খারাপ। ওখানে কিছুক্ষণ থেকে আমাদের প্রচণ্ড খিদা লাগলো, পাশে একটা রেস্টুরেন্ট আমরা খেতে গেলাম। তখনই নানা ধরনের ফোন পাইতে থাকলাম যে আজকে রাত থেকে ধরপাকড় শুরু হবে, এবং তোমারও অলরেডি যেহেতু রাস্তায় নামছো, ফেস টেস্ট সব সো বি কেয়ারফুল বলে আমাকে লাইন কেটে দিলাম। আমার পরিচিত একজন, বাসায় যায়ও না। আমার বাসায় একটা দারোয়ান আছে, আমি দারোয়ানরে বললাম যে আপনি থাকেন, কেউ আসলে দরজা খুলে না, ভাঙলে ভাঙবে, বাট আপনি দরজা খুলেন না, থাকেন, আপনি জানেন না আমি কই আছি বইলে আমি ওই এলাকারই ফোন টোন বন্ধ করে আমি ততক্ষণে হলো আমাদের মানে ইয়ারফোন অফ করে দিছি, বাটন ফোন নিয়ে নিছি। অ্যান্ড আরেকটা স্পেসে চলে গেলাম।
এটা না আমার জীবনে কখনো হয়নি। আমরা সবসময় শুধু মুক্তিযুদ্ধের সময় শুনছি যে মানুষজন পালায় এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছে, এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছে। এবং ওই সময়ের একটা সুবিধা বা অসুবিধা যেটাই বলি না কেন, কেউ একজন বাসা থেকে বের হয়ে গেলে ট্রেস করা খুব ডিফিকাল্ট ছিল। বাট এখন টেকনোলজি এমন, ওদের হাতেও তো টেকনোলজি আছে, সে দেখেন মানে আপনার যোগাযোগ করতে পারবে। আমরা তো টেকনোলজিতে এমন অভ্যস্ত হয়ে গেছি, একজনের সাথে আরেকজন, আগের একটা মেকানিজম ছিল সামহাও, এখন তো মেকানিজম আমরা ফোনের কাছ থেকে চলে আসছি। সো এই মেকানিজমটা আসলে কীভাবে একে অপরের সঙ্গে যাচ্ছে, খুবই অসহায় বোধ হতে থাকলো। বিকালবেলা আমি বাসায় ফিরছি, আমার যে বাটন ফোনটা আছে ওইটার মনে হয় রিচার্জ করতে হবে। বাইরে হয়ে দেখি কোথাও বিকাশে রিচার্জ নেই, সব ইন্টারনেট ডাউন, কোথাও কিছু হয় না। তো আমি ঘুরতেছি, আবার না পেয়ে আমার বাসার সামনে আসলাম। হঠাৎ করে দেখি যে আমি ভিতরের গলি দিয়ে আসছি, হৈ হৈ করে উঠতেছে, একটা বাচ্চাকে কোলে করে ওরা নিয়ে আসতেছে এবং 2-3 জন মিলে ধরে আসছে। বাচ্চাটার গায়ে একটা নীল রঙের জার্সি, এটা মনে আছে। ওর মাথাটা 2 ভাগ করা, জাস্ট এরকম 2 ভাগ করা, গুলির আওয়াজ শুনতেছি, এগুলো 2 ভাগ করা এবং মাথা দিয়ে রক্ত বের হচ্ছে। আমার পাশে একটা রিক্সা ছিল, আমি রিক্সাটারে দাঁড় করে এলাম, দূর থেকে দেখতেছে রিক্সাটা ধরে দাঁড় করে এলাম, দাঁড়ান, হাসপাতালে নিতে হয় মানে। তখন আমি জানি না যে এই সিরিয়াস পরিস্থিতি। কাছে এসে দেখলাম যে বাচ্চা অলরেডি মারা গেছে, মানে আমি পালস দেখে বুঝলাম। অ্যান্ড জাস্ট মাথাটা 2 ভাগ হয়ে গেছে। কারণ আমার বাসার গলিটা হলো আপনার এরকম একটা গলি, এই মাথায় হলো পুলিশ, এই মাথায় পুলিশ, আর এদিক দিয়ে প্রচুর গলি ভিতরে ঢুকে গেছে। এই মাথার পুলিশ হলো অনবরত গুলি করতেছিল, এই মাথার পুলিশ অনবরত গুলি করতেছিল। মাঝখানে যারা আছে তারা, ওই বাচ্চাটা হলো যে বাসার থেকে নাইমা দৌড়ায় নামছে, মানে আছে না, এটা একটা, আমি যে এলাকায় থাকি এই এলাকা তো খুবই মানে পাড়া মহল্লা হিসাবে খুবই নাইমা আসছে সে জাস্ট দেখার জন্য, দেখা অন দ্য রানে সে হলো মানে গুলি বা মানে কী খাইছে এটা আমি এখনও শিওর না। হ্যাঁ, আমি খুঁজে বের করছি পরে বাচ্চাটার নাম। তো ওইটা আমাকে না প্রচণ্ড ট্রমাটাইজ করে দিচ্ছে, যে আমি কখনোই এত কাছ থেকে মানুষের মৃত্যু দেখি নাই। আমার বাবা মা টেনশন করতেছে, আমি নিজেও টেনশন করতেছি যে, এবং মাঝখানে ওই সময়টা জাস্ট কিছুক্ষণ সময় আমি আসলে শূন্য হয়ে গেছিলাম, যে এত ভয় ডর লাগতেছিল না। বাট রাতে যায় আমাকে আসলে মানে রাত, এটা হলো বিকালের ঘটনা বললাম, এই ফার্স্ট মনে হলো যে আমরা মনে হয় একটা আসল যুদ্ধের ভিতর ঢুকে গেলাম। অ্যান্ড সেটা আসলে কীভাবে হবে কী হবে, এবং তার প্রধান জিনিস হলো যে এই দানবকে আসলে থামাইতে হবে। কারণ সে যদি ক্ষমতায় থাকলে যারা যারা রাস্তা নামছে, আমি কারণ হলো 2018 ঘটনা যেটা বললাম, স্টুডেন্ট মুভমেন্ট, ওদেরকে ধরে 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 নিয়ে গেছে। সো উনি যদি ক্ষমতায় থাকেন তাহলে এদেরকে আমরা সবাই আবার জেলে যাব, এবং কীভাবে মারবে আমরা ঠিক জানি না। সো আমি বেসিক্যালি ফার্স্ট হাফ অফ দ্য মুভমেন্টের সময় প্রেজেন্ট ছিলাম। আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স যেটা ছিল যে যখন আপনার গভর্নমেন্ট ইন্টারনেট শাটডাউন করলো, বিকজ আমার ওয়াইফ ডাক্তার, ওর বড় ভাই হচ্ছে আপনার সার্জন। সো অন দ্য স্ট্রিট তো আমি দেখছি ইন আ সেন্স যে হ্যাঁ ঠিক আছে, 2 পক্ষ, পুলিশ এবং ছাত্রলীগ এক পক্ষ, বা পুলিশ আওয়ামী লীগ এক পক্ষ আর স্টুডেন্ট আর এক পক্ষ, তারা যে ক্ল্যাশ করছে, এটা আমার নিজের চোখে থাকা। একদিন ওদের হসপিটালেও যে আমি দেখতে পাই 2টা জিনিস। এক হচ্ছে বেশিরভাগ যারা পেশেন্ট তারা হচ্ছে ইয়াং স্টুডেন্টস, স্কুল বা কলেজে পড়ুয়া স্টুডেন্টস, যাদেরকে খুব ক্লোজ রেঞ্জ থেকে আপনার গুলি করা হয়েছে প্যালেট দিয়ে, এত কাছে থেকে যে আমি একজন পেশেন্ট হচ্ছে আপনার আইসিইউতে ছিল, তাকে বলা হয়েছিল তার একেবারে বুকের কাছে ধরে আপনার গুলি করে দেওয়া হয়েছে, যেটা আবার অন্য অনেকে দেখছে। সো আ লার্জ চাঙ্ক অফ দ্য পেশেন্টস যারা এবং আমি পরবর্তীতে ওটা ভিডিও করছিলাম, ওয়াজ আপনার ইয়াং স্টুডেন্টস, ইয়াং ইন আ সেন্স যে তারা স্কুল বা কলেজ পড়ুয়া। কারণ জেনারেলি ইউনিভার্সিটি পড়ুয়া স্টুডেন্টরা আপনার ইউনিফর্ম পরে না। সো আমি যে হাসপাতালে গেছি, মেবি 70% অফ দ্য পেশেন্টস ওয়ার ওয়ারিং স্কুল ড্রেসেস। হোয়াট দিস মিনস ইজ দ্যাট মেবি দে ওয়ার students from a particular university, particular college, grade 11, grade 12 students who came on the street and they were randomly shot. Otherwise, we cannot explain this large number of patients with the same uniform. বেশিরভাগ হাসপাতালেই আপনার
আওয়ামী লীগের উপর লেভেল থেকে বলে দেওয়া হয়েছে যেন কোনো পেশেন্টকে অ্যাডমিট না করা হয়। সো দে ওয়ান্টেড টু ক্রিয়েট আ সিচুয়েশন যেখানে তারা এই মেসেজটা দেওয়ার চেষ্টা করছে যে তোমরা আন্দোলনে নামো না, নামলে তোমরা কিন্তু হাসপাতালও যাওয়ার জায়গা নেই। পরবর্তীতে আমরা কিন্তু অনেক জায়গায় দেখি যে অনেক রিপোর্টে আমরা দেখছি যে দ্য নাম্বার অফ পিপল যারা ইনজিওর্ড আসলে কাউন্টটা অনেক বেশি। এখন কাউন্টটা কখন হয়? একজন মানুষ ইনজিওর্ড হয়ে সে হাসপাতালে আসে, তার নাম রেজিস্টার হয়। সো ইনফ্যাক্ট সেই হাসপাতালে যারা দায়িত্বরত আপনার কর্মকর্তা ছিলেন তারা যারা নতুন পেশেন্ট আসছিল তাদেরকে বলতেছিলেন যে আমরা আপনাদেরকে ট্রিট করতে পারবো, কিন্তু আপনাদেরকে আমরা ফর্মালি রেজিস্টার করতে পারবো না। সো আপনারা আসবেন, ট্রিটমেন্ট নেবেন, চলে যাবেন, বাট আমাদের এখানে কোনো রেকর্ড থাকবে না, কারণ আমাদেরকে উপর থেকে বলে দেওয়া হয়েছে যে আমরা আপনাদেরকে চিকিৎসা দিতে পারবো না। সো দিস এক্সপ্লেইনস আ লার্জ নাম্বার অফ ইনসিডেন্সেস। আমরা তো ভিডিওতে দেখছি যে আপনার গুলি খাইছে সরাসরি প্লেট, ও হাসপাতালে না যে বাসায় চলে যাচ্ছে, বছর বন্ধুবান্ধব নিয়ে বাসার দিকে চলে যাচ্ছে। ইনফ্যাক্ট আমি বেশ কয়েকদিন অনেক ইনসিডেন্সেস দেখছি যেখানে আপনার মাথা দিয়ে রক্ত পড়তেছে, দেখা গেছে গায়ে হচ্ছে আপনার প্লেট লেগে আছে, ও হাসপাতালের দিকে না যেয়ে আসলে কোনো ট্রিটমেন্ট না নিয়ে বাসার দিকে চলে যাচ্ছে। সো দিস এক্সপ্লেইনস দ্য সিনারিও যেখানে আসলে হাসপাতালগুলোকেও যেহেতু একটা সরাসরি থ্রেটের মধ্যে রাখা হয়েছিল যে ট্রিটমেন্ট না দেওয়ার। সো অনেকে হয়তো ট্রিটমেন্ট নেওয়ার চেষ্টা করছে, স্বাভাবিকভাবে আপনার আমার ইনজুরি হলে আমি তো সবার আগে চেষ্টা করবো হাসপাতালে যাওয়ার। ঢাকায় 3টা স্পটে সবচেয়ে বেশি লোক মারা গেছে। একটা হচ্ছে মোহাম্মদপুরে, যেখানে আপনার সেনাবাহিনী গুলি করছিল। আর আমার শ্বশুরবাসা উত্তরায়, আপনি জানেন যে উত্তরার দিকে আপনার একটা বড় এয়ারপোর্ট কেন্দ্রিক একটা বড় সংঘর্ষ হয়েছিল, এবং পরবর্তীতে গাজীপুরের একজন আওয়ামী লীগের নেতা তার পিএসকে নিয়ে মহড়া করে, মানে বিশাল বড় একটা বাহিনী নিয়ে ঢাকার দিকে ঢোকার চেষ্টা করছিল, তখন একটা ক্ল্যাশ হয়ে সম্ভবত তার নেতার পিএসটা মারা যায়। আর 3 নম্বর ইনসিডেন্ট হয়েছিল আপনার যাত্রাবাড়িতে, যেখানে আপনার শেষের দিকে অনেকজন মানুষ মারা যায়, বা হচ্ছে যেহেতু ওই জায়গাটা আপনার শ্রমিক কেন্দ্রিক এরিয়া, সো ওইখানে ক্লাসটা বিষয়। সো আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স যেটা বলেন যে নট অনলি আমি নিজে, বাট আমার এন্টার ফ্যামিলি বা হচ্ছে আমাদের ফ্রেন্ড সার্কেল, আমরা তৎকালীন সবাই খুবই ফার্স্ট অফ অল টেন্স ছিলাম, যে বিকজ উই ডোন্ট নো হোয়াট ইজ হ্যাপেনিং। কারণ এখানে একটা ইন্টারনেট শাটডাউন হচ্ছে, দেশে বাইরে যারা ছিল তারা তো অবশ্যই টেন্স ছিল। প্লাস আমরা এই কারণে ফ্রাস্ট্রেটেড ছিলাম যে প্রত্যেকটা মিডিয়ায় ইদার তারা ইচ্ছাকৃতভাবে, যেমন আমরা কিছু কিছু চ্যানেল জানি যে বলা হয়ে থাকে যে সময় টিভি বা হচ্ছে 71 টিভি, তাদের মালিক সূত্রে, কারণ তাদের মালিক যারা তারা তো আসলে হাই লেভেল আওয়ামী লীগ নেতা। সো তাদের এই চ্যানেলগুলোর এক্সপেক্টেড যে আপনার তারা কোনো এন্টাই গভর্নমেন্ট মুভমেন্টকে ওভাবে পোর্ট্রেট করবে না, বাট অন্যান্য টেলিভিশন চ্যানেলগুলোও আসলে যেভাবে পোর্ট্রেট করছিল। সো আমরা এক সময় খুবই ফ্রাস্ট্রেটেডই ছিলাম যে মানুষ এই ফলস ন্যারেটিভটাকে অ্যাকসেপ্ট করবে কিনা, বা অ্যাকসেপ্ট করলে তো আসলে রাস্তায় নেমে যাওয়ার সংখ্যাটা কমে যায়। আমাদের যারা ফ্রেন্ড সার্কেল বা আত্মীয় স্বজন আছে যারা অ্যাক্টিভলি পার্টিসিপেট করছে, আর এখন তো মানে মিডিয়ায় তো মানে আমাদের পার্সোনাল সোশ্যাল মিডিয়া তো খুব ইজিলি ট্র্যাকেবল, কারণ তখন সবাই পোস্ট দিচ্ছে, প্রোফাইল পিকচার চেঞ্জ করছে। সো এটা তো খুবই ইজি ট্র্যাক করা যে কে আসলে মুভমেন্টের সাথে ছিল, কে কোন পক্ষে ছিল। সো আমরা খুব প্যানিক মোডেও ছিলাম পার্সোনালি। 5 থেকে 6 বছর হচ্ছে আমার সোশ্যাল মিডিয়া হচ্ছে ডিঅ্যাক্টিভ করা ছিল। অ্যাট দ্য সেম টাইম আমি শুধুমাত্র ওই ঘটনাটা অবজার্ভ করার জন্য আমি আমার মানে ফেসবুকটা অন করি, কন্টিনিউয়াস আমার কাছে মনে হয়েছে আমার ফোনটা আমার সামনে, আমি কন্টিনিউ স্ক্রোল করতেছিলাম যে কোন জায়গা থেকে কোনো আপডেট আসতেছে কিনা। 16 তারিখের পর থেকে যখন হচ্ছে 18 তারিখ গেল, স্টুডেন্টদের প্রতি হচ্ছে স্টুডেন্টগুলারে প্রাইভেট ইউনিভার্সিটির স্টুডেন্টগুলারে হচ্ছে গিয়ে অনেকগুলো স্টুডেন্ট মেরে ফেলছে। দেন হচ্ছে গিয়ে আমি লিটারেলি হচ্ছে গিয়ে আমি ট্রমাটাইজ হয়ে গেছি। আমার ফ্যামিলির মধ্যে কোনো ব্যালেন্স ছিল না। আমি অফিস মনে হয় হচ্ছে গিয়ে ওই টাইমে হচ্ছে গিয়ে আলটিমেটলি আমি কিছুই করি নাই। আমি তখনও অফিস ওয়ার্ক ফ্রম হোম করতেছিলাম। আমি কন্টিনিউয়াস সব কাজ হচ্ছে পেন্ডিং রাখতেছিলাম, বলতেছিলাম যে নেক্সট উইক করব। আমার সব কিছু বন্ধ করে আমার একটাই কাজ ছিল যে শুধুমাত্র আমার ফোনটা সামনে রেখে আমি হচ্ছে স্ক্রল করতেছিলাম ইউটিউব
ফেসবুক কোনো কিছু নতুন আপডেট আসতেছে কিনা, এমনকি সবাই ঠিকঠাক আছে কিনা। এমনকি একটা পর্যায়ে যখন হচ্ছে 18 তারিখ গেল, 19 তারিখ আসলো, আমার কাছে মনে হয়েছে যে আমি কেন সরাসরি ইনভলভ হইতে পারতেছি না। এই জিনিসটা আমাকে এত কষ্ট দিছে, আমার কাছে মনে হয়েছে ওইটা হচ্ছে কমানোর জন্য আমি অল্টারনেটিভ কী করতে পারি। আমি এমনও নাই অনেক কিছু করার ট্রাই করছি, তারপরেও আমার কাছে মনে হচ্ছে আমি কিছুই করতে পারতেছিলাম না। তখন আমার মনে হয়েছে কীভাবে আসলে হচ্ছে 71-এর মানুষ হচ্ছে নিজের জীবন হচ্ছে বাজি রাখছে, এবং কি এটাই রাইট টাইম, এবং কি আমার এই জিনিসের জন্য আমি মনে হয় সারা জীবন অনুতপ্ত থাকবো যে ওই টাইমে আমি সরাসরি ইনভলভ হতে পারি নাই, এবং কি আমি তাদেরকে সাপোর্ট দিতে পারি নাই। আমি যদি আপনাকে বলি, টু বি অনেস্ট, আমি 16 দিন রাতে ঘুমাই নাই। যদি 1-2 ঘন্টা ঘুমাই, আমি হচ্ছে গিয়ে ভয়ে উঠে যেতাম, এবং কি আমার ওয়াইফ অ্যান্ড আমি লিটারেলি ঘুমাইতে পারতাম না, এবং কি রাতে উঠে যেতাম হাউমাউ করে, উঠা আমরা ফেসবুক দেখা শুরু করতাম যে কোনো নতুন আপডেট আছে কিনা, কারো কোনো সমস্যা হচ্ছে কিনা। এবং কি যখন আমার এরিয়াতে হচ্ছে গিয়ে খুব বড়োভাবে আন্দোলন শুরু হইলো, দেন আমি বাসায় একটা কথাই বলছি যে যদি কেউ যেতে চায় নিজের দায়িত্বে, কাউকে যেন কেউ না করে, যে সে তার মতো করে যাক। কারণ আমার বাসায় আমি যদি বলি, অনেকগুলো পিছিয়ে আছে যারা 9-10-এ পড়ে, এমনকি আমার বোন আছে। এবং কি আমি সেই পর্যায়ে নিয়ে গেছি যে আমি যে কোনো কিছুর জন্য প্রস্তুত, যদি আমার ফ্যামিলি মেম্বারের রক্তের কারোর কোনো কিছু হয় সেটার জন্য আমি প্রস্তুত। এবং কি আমি বাসায় গার্ডিয়ান যারা আছে, যারা বানা করতো, আমি তাদেরকে বলে দিছি যে তোমরা যদি কেউ গিয়ে কোনো পিচ্ছি বা আমাদের ভাই বোন বা আমার বাগ্নি যারা আছে, তারা যদি যেতে চায় তাদের নিজের দায়িত্বে যাবে, এবং তোমাদের যদি মনে হয় তোমাদের কনসার্ন, তাহলে পাশ থেকে দূর থেকে তাদেরকে দাঁড়ায় তোমরা অবজার্ভ করতে পারো তারা কোথায় আন্দোলন করতেছে, তোমরা এখানে বাধা দিও না। যদি আমি দেখি, তা আমার বাবার ফ্যামিলি সরাসরি এটার সাথে ইনভলভমেন্ট আছে। তো যেটা গিয়ে ওই টাইমে গিয়ে আমার বাবাও এই আন্দোলনের পক্ষে ছিল, আমার ফ্যামিলির প্রতিটা মেম্বার এই আন্দোলনের পক্ষে ছিল, এমনকি ওই টাইমে যারা গিয়ে বাসায় থাকতে পারতো না, এমনকি যারা মনে করতো যে আমাদের বাড়ি সেফ, এখানে গিয়ে গিয়ে আশ্রয় নেওয়া যাবে, ওই টাইমে আমার বাবা তাদেরকে শেল্টারও দিছে, যে গিয়ে তারা গিয়ে ভাবছে যে এই টাইমটা তাদের পাশে দাঁড়ানো উচিত, এবং কি এটা যৌক্তিক আন্দোলন, এখানে আমরা যদি কিছু করতে পারি আমাদেরও ভালো লাগবে। সো আমি বলবো আমার ফ্যামিলি এটাতে গিয়ে সরাসরি ইনভলভমেন্ট ছিল আর কি। এখন এরকম একটা যখন ঘটনা ঘটছে, তখন যে জিনিসটা সোশ্যাল মিডিয়াতে ভীষণ প্রতিক্রিয়া চলতে থাকে চারপাশে। তো ওই জায়গাটাতে আমরা খুবই ছিলাম, আমি খুব কেয়ারফুল ছিলাম। আরও অনেককে দেখেছি, এই টরন্টোর অনেককে দেখেছি যে তারা উস্কানিমূলক কিছু পোস্ট দিচ্ছেন, এবং উস্কানি যে কত রকমের হতে পারে, প্রোপাগান্ডা যে কত রকমের হতে পারে, এটা এবার বোঝা গেল। এটা কিন্তু স্বাভাবিক। যেমন 2013 সালে আমরা দেখেছি সোশ্যাল মিডিয়ার ইউজ, সোশ্যাল মিডিয়াতে মানুষ লিখছে, এবং মিস ইউজটা সেই সময় দেখেছি। ওই 2013 সালে সোশ্যাল মিডিয়ার কারণে আমি বারবার হুমকি খেয়েছি যে আমাকে কিন্তু দেখে নেওয়া হবে। এই যে দেখে নেওয়া হবে, যে মানুষটা আমাকে বলছে, আমি যদি তার স্ক্রিনশটটা রেখে দিই, বাস্তবে দেশে যদি আইন থাকে, ওই একটা দেখে নেওয়া হবে, আপনাকে চলতে দেওয়া হবে না, আপনি বাংলাদেশে আসলে সাবধানে চলবেন, এরকম যে কথাগুলো, তো এই কথাগুলো যে বলছে তার তো বিচার হওয়ার জন্য ওই একটা স্ক্রিনশটই যথেষ্ট। ওই সময় মানুষ বুঝতো না, তখন মানুষ এভাবে ব্যবহার করছে। আর এবারে যেটা ঘটেছে সেটা যে যারা ওই মেটাকুলাসলি এটাকে করেছে, তারা এত প্রোপাগান্ডা চারপাশে চালিয়েছে। টরন্টোর কিছু মানুষকে দেখেছি তারা পাগল হয়ে গেছে যে কেন আমরা সবাই প্রতিবাদ করছি না। এখন আপনি প্রতিবাদ করছেন, কেউ একজন, সামওয়ান ইজ প্রোটেস্টিং এগেনস্ট ইট, তার কারণে বাকি সবাইকে একইভাবে প্রতিবাদ করতে হবে। আর আমি যদি প্রতিবাদ না করি, আমি একটা নন হিউম্যান বিইং, আপনি হলেন গিয়ে হিউম্যান বিইং, এটা তো কোনো কথা হতে পারে না। আমি আমার চিন্তা দিয়ে মনে করছি যে এই জায়গাটা, যেমন সেই সময় আমরা কিন্তু ভীষণভাবে ভাবছিলাম যে এটা হচ্ছে, এটা চূড়ান্ত পরিণতিটা কোথায় যাবে। এটা সত্য কথা যে আমাদের বাংলাদেশে যেটা বলছিলাম যে অল্টারনেটিভ কী, কিন্তু আমি ব্যক্তিগতভাবে ভাবছিলাম অল্টারনেটিভ সবসময় আমাকে রেডি করে রাখতে হবে কেন? এরকম একটা আন্দোলনের ভেতর দিয়ে তো নতুন অল্টারনেটিভ আসবে। সারা বাংলাদেশে কি 10 জন, 20 জন, 50 জন সত্যিকারের ভালো মানুষ, বুদ্ধিজীবী, স্কলার
অ্যাডমিনিস্ট্রেটিভ পয়েন্ট অফ ভিউতে এক্সপার্টাইজ যাদের আছে তারা একসাথে মিলে কি একটা দেশ চালাতে পারবেন না? মানে আমাদেরকে কি এরকম অসৎ মানুষের মানে কর্তৃত্বকেই মেনে নিতে হবে সবসময়? তো ওরকম একটা জিনিসের অপেক্ষা করছিলাম, কিন্তু আশঙ্কা হচ্ছিল যে আসলে কি হতে যাচ্ছে। তো সেই আশঙ্কাটা শেষ পর্যন্তই যে এমন একটা আশঙ্কায় পরিণত হয়ে গেল যে গত 8 মাস ধরে ওই আশঙ্কা তো আর শেষ হচ্ছে না। তার মানে আমরা যে তখন অনেক বেশি প্রতিবাদ করিনি, আমি নিজে প্রতিবাদ করেছি শেখ হাসিনার অন্যায়, তার আওয়ামী লীগের স্বজনপ্রীতি, দুর্নীতি যা যা হয়েছে, আমি কিন্তু ভীষণভাবে প্রতিবাদ করেছি। শত শত শেয়ার হয়েছে আমার পোস্ট। আমি জানি যারা অ্যান্টি তারা তো শেয়ার করবেন, তারা তখন আমাকে নিয়ে ধন্য করেছেন। আবার যখনই আমি এখন ডক্টর ইউনূসকে এই একটা শাসক থাকতে 32 নম্বরের বাড়ি ভেঙে ফেলা হয়েছে, অথবা ধরুন মানে এই যে মুক্তিযুদ্ধের চেতনার সাথে জড়িত সকল স্মৃতিকে ধ্বংস করে ফেলার যে অপচেষ্টা, তো এটার বিরুদ্ধে যেই আমি বলবো তো তখন আওয়ামী লীগালারা তখন আমার ওয়াল শেয়ার করতে থাকবে। এটা তো সোশ্যাল মিডিয়ার একটা প্র্যাকটিস, তাই হয়েছে। মানে সবসময় একটা উস্কানিমূলক একটা গরম ভাব এই চলেছে। খুব ভয়ঙ্কর ছিল ওই টাইমটা। মানে ইভেন দো আমরা দেশের বাইরে ছিলাম, আমার জন্য, আমার ফ্যামিলির জন্য খুবই ট্রমাটাইজিং একটা এক্সপিরিয়েন্স ছিল। আমি যদি ফার্স্টের থেকে শুরু করি, যে আমি খুব সম্ভবত সেটা জুলাই 13 তারিখে আছে। জুলাই 13 তারিখে হচ্ছে গিয়ে যখন নাকি প্রথম ঢাকা ইউনিভার্সিটিতে মারধর করা হলো আমাদের জুনিয়রদেরকে, আমাদের ফ্রেন্ড লিস্টের কিছু জুনিয়ররা হচ্ছে গিয়ে খুব মানে ইনজিউর্ড হয়েছে। সো ইনজিউর্ড হওয়ার পরে ওরা যখন তাদের ছবি, তাদের হাসপাতালে হচ্ছে গিয়ে দিতেছিল, ওইটা ফার্স্ট লেভেল অফ ট্রমা হিসাবে কাজ করছে, যে হচ্ছে গিয়ে এখান থেকে আমি কিছু বলতে পারতেছি না। ইন্টারেস্টিংলি তখন যিনি ছিলেন প্রক্টর, উনি প্রক্টর ছিলেন হচ্ছে গিয়ে আমাদের ডাইরেক্ট টিচার, এবং উনি আমার ফ্রেন্ড লিস্টেও আছেন। তো আমি তখন প্রথম যে কাজটা করি সেটা হচ্ছে গিয়ে মানে খুব বাজে ভাষায় হচ্ছে গিয়ে আমার ভার্সিটির হচ্ছে গিয়ে প্রক্টোরিয়াল টিমকে হচ্ছে গিয়ে মানে একটু করে হচ্ছে গিয়ে একটা স্ট্যাটাস লিখি। এবং তখন হচ্ছে গিয়ে আমার মা আমাকে দেশের থেকে ফোন দিয়ে হচ্ছে গিয়ে ওয়ার্ন করতেছিল যে আমাদের সমস্যা হবে তোমার এই লেখালেখির কারণে, তুমি এটা সরাও। কিন্তু তখন হচ্ছে গিয়ে মানে আমি ওই যে মানে বলে ফেলছি সে কথা আবার রিট্র্যাক্ট করব বিকজ অফ মাই পার্সোনাল আমি ওইটা আর কি করতে পারতেছিলাম না, সো আমি ওইটা রেখে দিছি আর কি। তো সেখান থেকে আমার ফার্স্ট লেভেল অফ ট্রমা অ্যান্ড কনফ্লিক্ট স্টার্ট হয়ে গেছে, যে আমি কি এই কাজটা করতেছি ফর মাই মোরাল রিজনস, বাট ওইটার কারণে হচ্ছে গিয়ে আমার যে ফ্যামিলি মেম্বার হু হ্যাজ গট নাথিং টু ডু উইথ ইট, ওদের সমস্যা হবে, এইটা কি আবার এথিক্যালি জাস্টিফাইড কিনা। সো আই হ্যাভ দিস 2 এথিক্যাল ইস্যুস টু ডিল উইথ। জুলাইয়ের সম্ভবত 18 তারিখ বা এরকমের দিকে হচ্ছে কি ওই যে ব্ল্যাকআউট পিরিয়ডের 1-2 দিন আগে হচ্ছে কি আমি তখন আমাদের থ্রেডের মধ্যে প্রথম লিখি যে আমার মনে হয় এখানে একটা আমাদের গ্রাজুয়েট স্টুডেন্ট বডি থেকে একটা স্টেটমেন্ট দেওয়া উচিত। তো বলার পরে হচ্ছে গিয়ে প্রো গভর্নমেন্ট হচ্ছে গিয়ে যারা পাবলিক ইউনিভার্সিটির কিছু টিচার হচ্ছে কি আমাকে তো এখানে খুব বাজেভাবে অ্যাটাক করে। তো অ্যাটাক করার পরে আমি খুব রেগে যাই। রেগে যাওয়ার পরে হচ্ছে গিয়ে তখন আমার কিছু সিনিয়র এখানে আছেন, তারাও হচ্ছে গিয়ে এখানে গ্র্যাজুয়েট স্টুডেন্ট, তারা হচ্ছে আমাকে ফোন দিয়ে রাত 12টা না 12:30 দিকে হচ্ছে কি আমাকে বাসা থেকে বের করে নেন, নিয়ে বলেন হচ্ছে গিয়ে যে লেটস ডিসকাস দিস ঠান্ডা মাথায়। তখন আমরা এক জায়গায় গ্যাদার্ড হই 5-6 জন, এবং ওনারাও স্টেটমেন্ট দেওয়ার পক্ষে ছিলেন, কিন্তু সবারই ওই একই ভয়, আমরা যদি স্টেটমেন্ট রিলিজ করি তাহলে হচ্ছে গিয়ে যারা কি পার্সোনাল আছে তাদেরকে ধরে তাদের ফ্যামিলিদেরকে হচ্ছে গিয়ে সমস্যায় ফেলবে। আমরা একটা স্টেটমেন্ট রিলিজ করার পরে হচ্ছে গিয়ে আমরা নন পলিটিক্যাল একটা স্ট্যান্স নিব। তখন পর্যন্ত কোটা মুভমেন্টের যেই পয়েন্টে আছে সেই পয়েন্ট পর্যন্তই আমরা থাকবো। আমরা হচ্ছে গিয়ে একটা নন পলিটিক্যাল একটা নিব, স্ট্যান্স নিব, যে আমরা স্টুডেন্টদের এগেনস্টে যে অ্যাট্রোসিটিসগুলো হচ্ছে সেইগুলোর বিচার চাই, এবং কোটা মুভমেন্টটার হচ্ছে গিয়ে একটা পিসফুল রেজলিউশন চাই।
সো এটার ভাষা কি হবে না হবে সেটা নিয়ে আমরা একটা গ্রুপ ফর্ম করে ফেলি যে আমরা এটা একদিনের মধ্যে ড্রাফট করব, এবং আমাদের সামনে তো বিভিন্ন বাংলাদেশি গ্র্যাজুয়েট স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের গিয়ে টেমপ্লেটগুলো আছে আর কি। সো আমরা একটা প্রিপেয়ার করে ফাইনাল একটা মিটিং করি। সেই ফাইনাল মিটিংয়ের মধ্যে গিয়ে প্রো গভর্নমেন্ট কয়েকজন আসে, তারা এসে গিয়ে কিছু মিথ্যা কথা গিয়ে বলা শুরু করে আর কি। প্রথম মিথ্যা কথা বলা গিয়ে যে তাদের বাসায় নাকি হামলা করা হয়েছে, মানে স্টুডেন্টরা হামলা করছে। তখন মজার ব্যাপার গিয়ে যারা বলছে তাদের ডিপার্টমেন্টেরই অন্য ফ্যাকাল্টি, তাদের ফ্যামিলি মেম্বাররাও একই কোয়ার্টারে থাকে, একই ফ্লোরে থাকে, তারা বলতেছে যে এরকম কিছুই ঘটে নাই। সো একটা মিস ইনফরমেশন ডিসইনফরমেশনের গেম ইভেন গিয়ে বিদেশে থাকা সবচেয়ে হাইয়েস্ট ইন্টেলেকচুয়াল স্ট্র্যাটা, মানে যাদেরকে কনসিডার করা হয় তাদের মাঝেও দেখা গেল যে একটা পারপোজফুল একটা স্টার্ট করে। তো আমরা পরে যেটা করি সেটা গিয়ে আমরা তাদেরকে জিজ্ঞেস করি যে আচ্ছা ঠিক আছে, লেটস অ্যাজিউম যে গিয়ে আপনাদের এখানে অ্যাটাক হয়েছে বা হয়েছে, ডু ইউ ডিসএগ্রি উইথ দ্য ফ্যাক্ট যে গিয়ে স্টুডেন্টদেরকে যে মারা হয়েছে তাদের বিচার চাওয়াটা গিয়ে ইন এনি ওয়ে আনজাস্টিফায়াবল অথবা তখন তারা কোনো ভালো উত্তর দিতে পারেনি। তো দিতে পারে নাই, পরে গিয়ে আমরা চিন্তা করি গিয়ে যে না ওকে ফাইন, এখন আমরা জিজ্ঞেস করি যে সো হোয়াট ডু ইউ ওয়ান্ট টু বি ইনক্লুডেড, যে হাউ ডু ইউ মডিফাই দিস, কারণ আমরা গিয়ে অপোজিং ভিউকেও গিয়ে আনতে চাচ্ছিলাম। তাদের কথাবার্তা ছিল, তারা একদম ডাইরেক্টলি লিখে দিছে যে কোটা মুভমেন্টে যারা আছে তাদেরকে আমাদেরকে সন্ত্রাসী আখ্যা দিয়ে স্টেটমেন্টে ইনক্লুড করতে হবে। তো আন্দোলনটা যখন শুরু হলো, আমি তো মোটামুটি প্রথম যেটা হচ্ছিল তখন গিয়ে অফিস করছি, এবং এটার ফার্স্ট ইম্প্যাক্ট আসলে মানুষের উপর পড়ে যখন গিয়ে কারফিউ জারি করে, হ্যাঁ। তো তখন এবং ইন্টারনেট অফ করে দেয়। দ্যাট মিনস আমরা অফিসে যেতে পারছি না, অ্যান্ড অফিসের কাজও আসলে হচ্ছে না। তো তখন কিন্তু এই অফিস করলেও প্রথম দিকে তো আমি যদি আন্দোলনের সাথে ওভাবে করি একমতই না, তো আমি আন্দোলনে চাই না। বাট পরবর্তীতে যখন গিয়ে এটা হইলো, এবং এর মাঝখানে আবার অফিস মাঝে মাঝে চলছিল, মানে পুরোপুরি আমার এখন মনে পড়ছে না, বাট আমি শিওর ছিলাম যে জুলাইয়ের ওই লাস্টের অংশটার মাঝখানে আমরা যাচ্ছিলাম। ফর এক্সাম্পল গিয়ে সিএনজি ভাড়া করে, ইউজুয়ালি আমি যেটা যাই গিয়ে বাস, পাবলিক বাস নেই, দেন গিয়ে মেট্রো রেল নেই, মেট্রো রেল নিয়ে গিয়ে আগারগাঁওতে নামি মতিঝিল থেকে, বাসা থেকে পাবলিক বাস ওর রিক্সা নিয়ে মতিঝিল যাই, দেন মেট্রো রেলে করে অফিসে যাই। তো ওই সময়টা আমি ডিরেক্ট সিএনজি নিয়ে আরেকটা কলিগকে মাঝখান থেকে উঠাই, ওটা ফিমেল কলিগ ছিল। তো এবং ওইখানে রাস্তায় গিয়ে যে কোনো সময় যে কাউকে গিয়ে হামলা শিখা দেয়। এবং এটা কী হবে, ফর এক্সাম্পল দুইভাবেই, একটা গিয়ে ছাত্রলীগ যুবলীগ টাইপের যে এটা আছে, গ্রুপটা আছে, তারা আন্দোলন যে কারোর উপর রাস্তায় হামলা করতে পারে যে কোনো সময়। অ্যান্ড আরেকটা যে ইয়াং পিপল, যেহেতু আমরা, সো তারা কিন্তু গিয়ে ওরা প্লাস আনসেন্ট করার কারণে তারা ইয়াং পিপলকেও অ্যাকচুয়ালি চেক করছিল। সো আমাদের তখন ধর আইডি কার্ড নিয়ে ইউজুয়ালি আইডি কার্ড আমরা গিয়ে শো করতে চাই না, ইয়াং পিপল কে চায় আইডি কার্ড গিয়ে গলায় ঝুলে যেতে আর কি। লিটারালি আমরা কখনোই আইডি কার্ড গিয়ে গলায় ঝুলে যেতাম, আমরা ওই সময় আইডি কার্ড গলায় ঝুলে আমরা যেতাম। তো এই ভয়টা ছিল। ফর এক্সাম্পল যেহেতু আমি ফিমেল কলিগকে নিয়ে যাচ্ছি, তো আমি ফর এক্সাম্পল আমি যদি না থাকতাম, দেখা যেত উনি অ্যাকচুয়ালি অফিস যেত না আসলে, বিকজ লিটারালি সিকিউরিটি ইস্যুস এরকম আর কি। তো এইটা কনসার্নটা ছিল আমাদের মধ্যে যে আসলে মানে কিছু একটা হচ্ছে, এবং যেটার মধ্যে অ্যাকচুয়ালি ভায়োলেন্স ইনভলভড। তখন আমাদের গিয়ে ক্যাম্পাসের মধ্যে একটা সেন্সিটিভ ইস্যু থাকে, কারণ প্যালেস্টাইন গাজা নিয়ে এখানে হয়েছে, আমাদের এখানে কোনো গ্যাদারিং হবে না। তো আমরা চিন্তা করলাম যে পার্কে করব, নিউট্রাল জায়গায় করব, এবং সেখানে প্রচুর মানুষজন আসেন। এবং সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার গিয়ে বিভিন্ন পাবলিক ইউনিভার্সিটির শিক্ষকরাও এখানে পার্টিসিপেট করেন। তাদেরকে অন্য পাবলিক ইউনিভার্সিটির শিক্ষকরা আবার ফোন করে করে না করতে থাকেন, তোমার সমস্যা হবে, তোমার ফ্যামিলির সমস্যা হবে, বাট স্টিল আ লট অফ কারেজিয়াস পিপল কেম ইন। এবং আরও ইন্টারেস্টিং ব্যাপার গিয়ে আমি তখন গিয়ে ফিগার আউট করি, যারা আমাদের সাথে তখন ব্যানার, ফেস্টুন, প্ল্যাকার্ড ধরেছিল, তাদের মধ্যে অনেকে ছিলেন গিয়ে গভর্নমেন্ট স্পাই। কীভাবে স্পাই ছিলেন তারা আমাদের নাম লিস্ট করছেন, এবং তাদের পরে প্ল্যান ছিল তার সেটা সাপ্লাই করার। এটা আমরা আবার কীভাবে বুঝলাম, কারণ পোস্ট রেভলিউশন পিরিয়ডে গিয়ে ওই
গভর্নমেন্ট মানে ফরেন গভর্নমেন্টের যারা হচ্ছে গিয়ে লিডাররা আছেন কানাডায়, তারা যে হচ্ছে গিয়ে এমবিসির সামনে টরন্টোতে প্রোটেস্ট করছে, আমাদের সাথে এসে যারা প্ল্যাকার্ড ধরছে তারাই আবার ওইখানে যেয়ে প্ল্যাকার্ড ধরছে। তো মানে দুয়ে চার মিলানোটা তখন খুব বেশি ডিফিকাল্ট হয় নাই আর কি। এবং তখন বাংলাদেশের খুব বড় নাম করা একটা পাবলিক ইউনিভার্সিটির ছাত্রলীগের সভাপতির থেকে হচ্ছে আমি ডাইরেক্ট থ্রেট পাই যে তোমার নাম লিস্ট করা হয়েছে, তোমাকে দেখে নেওয়া হবে, হবে। এবং দুঃখের ব্যাপার হচ্ছে কি উনি আমার খুব ক্লোজ কলিগ থাকেন একটা সময়, মানে উনি ফর্মার সভাপতি ছিলেন আর কি। তো ওই রকমও হচ্ছে গিয়ে কিছু হচ্ছে গিয়ে বিটার এক্সপিরিয়েন্স থাকে, বাট স্টিল হচ্ছে গিয়ে আমরা ওইখানে প্রোটেস্টটা অর্গানাইজ করি। তো আমি যখন জুলাই মুভমেন্টটা হচ্ছে আমি ক্যানাডাতে ছিলাম, বাট আমার বাবা মা দুই ভাই সবাই হচ্ছে বাংলাদেশে, এবং আমার অনেক বন্ধু যারা আমার সাথে আসলে পলিটিক্যাল স্ট্যান্স নিত বা বিভিন্ন ইনজাস্টিসের এগেনস্ট স্ট্যান্স নিত, ওরাও তখন বাংলাদেশে। এবং সবাইকে আমি রাস্তায় দেখতেছি, কারণ প্রথম দিকে তো আসলে ইন্টারনেট বন্ধ হয়নি। সো সবাইকে আই এম সিইং দ্যাম, আই এম হিয়ারিং দ্যাম। এই ঝামেলা হচ্ছে, কি করা যায়, প্রোভাইডিং দ্যাম সার্টেন সলিউশনস, অ্যাট টাইমস আই এম সেন্ডিং মানি টু মেক শিওর যে অনেকে রাস্তায় থাকতেছে, দে নিড ফুড, দে নিড ওয়াটার, দে নিড আ লট অফ সাপোর্ট। সো আই ওয়াজ অলসো ডুইং দ্যাট। বাট হঠাৎ করে যখন ইন্টারনেট বন্ধ করে দিল বাংলাদেশে, তখন আই ওয়াজ রিয়েলি অ্যাফ্রেড, হাউ ইজ মাই মম অ্যান্ড ড্যাড ফাংশনিং, বিকজ দুজনই বয়স্ক এবং দুজনেরই হচ্ছে ডায়াবেটিস, দুজনেরই কনস্ট্যান্ট ওষুধ লাগে, তারা ওষুধ কিনতে বাইরে বের হতে পারতেছে কিনা, বিকজ আমি শুনতেছি অনেকেই যে জানলায় দাঁড়ায় ছিল, হেলিকপ্টার থেকে গুলি করছে, মরে গেছে। সো আই ওয়াজ ভেরি অ্যাফ্রেড ফর মাই প্যারেন্টস, ভেরি অ্যাফ্রেড ফর মাই ব্রাদার। আমার আরেকটা ছোটো ভাই আছে, ওর ক্ষেত্রেও দেখা গেছে যদি ওকে ধরে না রাখা হয়, ও হচ্ছে চলে যায় হচ্ছে প্রোটেস্ট করতে। সো এইসব জিনিস নিয়ে আসলে আমি অনেক ভয়ে ছিলাম। তো বলা যেতে পারে যেই ভয় থেকে যে জিনিসটা কাজ করছে, আমার মনে হয়েছে যে আমরা যদি এই ইন্টারনেটের এগেনস্টে ইন্টারন্যাশনাল প্রেশার ক্রিয়েট করতে পারি, তাহলে হয়তো খুব তাড়াতাড়ি ইন্টারনেট রেস্টোর করবে। সো আমরা ক্যানাডাতে উই ফর্মড আ গ্রুপ, আমরা বেশ কয়েকজন মিলে হচ্ছে আমরা উই স্টার্টেড রাইটিং ইমেইলস টু দ্য লোকাল এমপিস, আমাদের বাংলাদেশি এমপি যারা আছেন বা হচ্ছে বিদেশি যারা আছেন, আমরা প্রাইম মিনিস্টারের কাছে ইমেল পাঠানো শুরু করলাম। মানে আমরা হচ্ছে জাস্ট লেখা শুরু করে দিছি, আমরা মাল্টিপল জায়গায় হচ্ছে পাঠিয়েছি, এবং শুধু ক্যানাডাতে না, আমরা ইউরোপে লেটার পাঠিয়েছি, আমরা হচ্ছে এশিয়াতে লেটার পাঠিয়েছি। সো দেখা গেছে ইন্টারন্যাশনাল প্রেশার কিছুটা হলেও কাজ করেছে, কারণ কয়েকদিন পরেই ইন্টারনেট রেস্টোর হয়েছে, আই থিঙ্ক 3 দিনের পরই ইন্টারনেট রেস্টোর হয়েছে। এবং ওই সময় আমরা আরও সাপোর্ট দিছি হচ্ছে ভিপিএন পারচেস করে। সো ভিপিএন পারচেস করে লিঙ্ক পাঠিয়ে দিতাম, অ্যান্ড ওইখান থেকেও হচ্ছে অনেকে হেল্প পেয়েছে, দে ইউজ দ্য ভিপিএন দ্যাট উই পারচেসড অ্যান্ড মেড শিওর যে জিনিসগুলো প্রপারলি আর্কাইভড হচ্ছে। সো অনেক ফুটেজেস ওই সময় আসছে যেগুলো হয়তো 2-3 দিন পর আসছে, কারণ ইন্টারনেট বন্ধ ছিল, আসতে পারতেছিল না, আইএসপিগুলোতে ঝামেলা করতেছিল, বাট ইট ডিড কেম অ্যান্ড আই মেড শিওর যে ইট ইজ কামিং। আই কুড নট স্লিপ। সো যেটা হয়েছে, আই থিঙ্ক শুধু আমার হয় নাই, anyone who felt the injustice sitting anywhere in the world, they could not sleep for a straight 20 days. বা ঘুমাইলেও হচ্ছে দেখা যাচ্ছে যে ওরা স্বপ্ন দেখতেছে, ভয়ঙ্কর ভয়ঙ্কর স্বপ্ন দেখতেছে। সো আমারও ওই অবস্থাতেই গেছে। আমার ফ্যামিলি অনেক সাপোর্টিভ ছিল, দে নিউ যে আমি আসলে সোশ্যাল ইনজাস্টিস নিতে পারি না, দে ট্রাই টু কাম মি ডাউন। মাই কিডস হেল্প মি আ লট, লাইক বাচ্চার খেয়াল রাখতে, যখন বাচ্চাকে স্কুলে নিয়ে যেতে হয়, বাচ্চার সাথে কমিউনিকেট করতে হয়। সো দ্যাটস হোয়াট কেপ্ট মাই মেন্টাল স্যানিটি বেটার। কিন্তু তারপরেও ইট ওয়াজ ভেরি টাফ, বিকজ প্রতিনিয়ত ইউ আর সিইং ফুটেজেস, ইউ আর হিয়ারিং থিংস, a lot of things you don't know whether you will believe or not, and obviously there was a narrative of the fascist government jeta you know is wrong.
সো সব কিছু মিলে ইট ওয়াজ আ ভেরি টাফ সিচুয়েশন। মেন্টাল হেলথ মেনটেন করা ওয়াজ ভেরি টাফ, বাট সিন্স ফ্যামিলি ওয়াজ সাপোর্টিভ অ্যান্ড দে ফেড মি ওয়েল, রান্নাবান্না করে খাওয়াইছে, সো আই থিঙ্ক দ্যাট হেল্পড। But yeah, ultimately all it came down to is 5th August day when finally the government left. তো আমার মনে হয় আমি তখনও জেগেছিলাম, রাত 3টার সময় I got to know যে the fascist government left the country. আমি 3টার সময় বাসা থেকে বের হয়ে গেছি। 4টার সময় আমি হচ্ছে আমাদের কানাডাতে একটা শহীদ মিনার আছে, আমি ওখানে বসে আছি একা, অ্যান্ড তারপরে দেখি আস্তে আস্তে সব লোকজন, অনেক লোকজন আসতেছে। কে একজন এসে আমার হাতে একটা পতাকা ধরাই দিছে, আমি জানিও না কে ধরাই দিছে, বাট আমার মনে আছে যে আমি কানাডা থেকে স্বাধীন বাংলাদেশের সূর্য যেটাকে বলে, আই কুড লিটারেলি সি ইট। আমি শহীদ মিনারের সামনে দাঁড়ায় আমি সূর্য উঠা দেখছি উইদিন কানাডার, এবং ওই দিন আই ফেল্ট রিয়েলি রিলিভড